সবাই বলো লাল পতাকা লড়াই থাকুক, শিরায় শিরায় রক্ত বই, আমরা লাল পতাকার ভক্ত। এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। কি বুঝছেন, মানুষের পালস কেমন? প্রচন্ড গরম, প্রচারের উত্তেজনা বাড়ছে, ফুল দুটো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। যাদবপুর একটা সময় বামেদের গড় ছিল, আমরা সবাই জানি সেটা। সেই জায়গা থেকে মিমি চক্রবর্তীর কাছে হার। কিভাবে দেখেন এই জার্নিটা? মানে এটা কি মানুষের কোথাও গিয়ে বুঝতে ভুল হচ্ছে, নাকি পার্টি মানুষকে বোঝাতে পারছে না? আপনারা প্রচার মাধ্যমের ভয়ঙ্কর তীব্রতাটা নিশ্চয়ই উপলব্ধি করেন। এখন আপনার সোশ্যাল মিডিয়ায় আছেন, তাই ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া কারা নিয়ন্ত্রণ করছে? যারা নিয়ন্ত্রণ করছে তারা মানুষের চিন্তা চেতনার মধ্যে কোন ভাবধারাকে প্রবাহিত করবে, এবং সেই মেইন স্ট্রিম মিডিয়া নিরন্তর লোকে টেলিভিশন সুইচ অন করে বাচ্চাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, রান্নাও করছে। অনবরত যদি মানুষের মনের মধ্যে একটা জিনিস বারবার, আর অডিও ভিজুয়াল আরো মারাত্মক। আগে ধরুন ছিল শুধুমাত্র অডিও বা প্রিন্ট, সেটা পড়ে খানিকটা পারসিভ করতে সময় লাগতো। এখন অডিও ভিজুয়াল, মানুষের মতামতটাকে পর্যন্ত মিডিয়া তৈরি করে। আর এটা আমার মতো একজন মানে সামান্য কীটের বক্তব্য নয়, এটা মহাপণ্ডিত নোম চমস্কি 90-এর দশকে বলেছিলেন যে এখন দি ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই মিডিয়াক্রেসি। সেখানে আমরা হেরে গিয়েছি। ধরুন আজকে যদি একজন খুব বিখ্যাত লোক রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই তো আমি দেখে এলাম বাচ্চাদের জরাসন্ধের মধ্যে চিরে হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর সমস্ত মিডিয়া সঙ্গে সঙ্গে একটা গ্রাফিক করে বাচ্চা হিসেবে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে মানুষ কি পাবে? দেখবেন সাইবাড়ির ঘটনা নিয়ে রক্তমাখা ভাত মুখে দেওয়া হয়েছে, এ অনবরত বলে যায়। তখন প্রিন্ট মিডিয়া অন্য কিছু না, আমি যেই চ্যালেঞ্জ করে বা বলতে শুরু করলাম যে জুডিশিয়াল কমিশন ইত্যাদি ইত্যাদি, তখন এটা একটু থেমেছে, তাই না? মরিচ ঝাঁপি আমাকে একবার বহুদিন আগে, তাও বছর 15-20 আগে, প্রেসিডেন্সির ছাত্ররা বলেছিল আপনি মরিচ ঝাঁপিল, মরিচ ঝাঁপিটা কি তুমি জানো? মরিচ ঝাঁপি ঘটনা কি জানো? মরিচ ঝাঁপিতে তখন বামফ্রন্ট যদি ওখানে সেটেলমেন্ট করে দিতেন তাহলে ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে যেত। এখন আমাদের মামলা করে বলতে হচ্ছে সুন্দরবন এলাকায় বসতি করা যাবে না, কিন্তু গল্প কি রটিয়ে দেওয়া হলো? হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি যে এই যে রটিয়ে দেওয়া হলো, এই রটিয়ে দেওয়ার প্রভাব একটা সাংঘাতিক। অথচ 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, এই রটানোর বিরুদ্ধে পাল্টা কোন পদক্ষেপ করলো না। আমাদের একটা পদক্ষেপ তাদের করতে হয়, মিডিয়া কন্ট্রোল করতে হয়। সেটাও বলি একটা অভিজ্ঞতা। একসময় আমরা ভেবেছিলাম অন্তরকে যে একটা টেলিভিশন চ্যানেল খুলবো। আমি নিজে এর সঙ্গে যুক্ত ছিলাম, যারা চালান তাদের সঙ্গে দিল দিয়ে কথাবার্তা বললে রোজ 2 কোটি টাকা মিনিমাম লাগবে ইনিশিয়ালি। আচ্ছা, সিপিআইএম করতে 2 কোটি টাকা রোজ দেবে, সেটা তো ঠিক। থাক বইল, চলো। আমাদের যেটা ছিল যে ম্যান টু ম্যান, লাল পতাকা উড়ছে চারিদাম, হ্যাঁ, বাড়ি বাড়ি ক্যাম্পেইন, সেটা তো খুব ইনস্ট্যান্ট। আমি যখন আপনার সঙ্গে কথা বলবো, আপনার কাজের মাঝখানে আপনি 2 মিনিট হু করবেন, তারপর ঘরে গিয়ে যখন দেখবেন টেলিভিশন খুলছেন, আরে কিন্তু অন্য জিনিস বলছে। তো বাড়ি বাড়ি ক্যাম্পেইনটাই কি কোথাও গিয়ে ঘাটতি হলো? এতই বোকা যে শুধুমাত্র প্রচার করে দেখবেন, আপনি টেলিভিশন খুলবেন তৃণমূলের গান, বিজেপির গান, আপনি রেডিও খুলবেন তৃণমূলের গান, বিজেপির গান। এই আমাদের যে গায়ক গাইছিলেন গলা ফাটিয়ে, তেমন নয়, একই সুরে একই ছন্দে। শেষ পর্যন্ত বলছে হয় পদ্মফুল নয় ধসফুল। আরে দুটো ফুলই তো ঝড়ে উড়ে যাবে, কালবৈশাখী আসছে, এই কালবৈশাখীকে এদের উড়িয়ে নিয়ে কোথায় চলে যাবে বুঝতে পারছেন না। আমি আপনাদের কাছে তাই নিবেদন করব, আমাদের এই প্রজাতান্ত্রিক যে ক্ষমতা সংবিধান আমাদের দিয়েছে, সেটা হচ্ছে
ভোট বাক্সে গিয়ে আপনার মতামতটা প্রকাশ করা। ঘাটতি তো অবশ্যই আছে, ঘাটতি নেই বলা তো সত্য নয়, কিন্তু ওই ঘাটতিটাই একমাত্র মূল কারণ নয়। আমরা হেরে গিয়েছি, হুম এবং আমরা হেরে গিয়েছি তার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে আনসাইন্টিফিক ইররাশনাল বিহেভিয়ার, এটাকে হুম। খুব বেশি লালন পালন করা হয়েছে। হুম আপনারা যদি দেখেন সাম্প্রতিককালে দার্শনিকরা বলছেন, দার্শনিকদের কারণ নাম করবো না, এবং একজন জার্মানির মনস্তত্ত্ববিদ, বিখ্যাত মনস্তত্ত্ববিদ, তিনি গবেষণা করছেন যে জার্মানির মতো এরকম একটা শিক্ষিত, হুম অর্থনৈতিকভাবে অত্যন্ত অগ্রগতি সম্পন্ন দেশ হঠাৎ হিটলারের কথা এত বিশ্বাস করলো কি করে। হ্যাঁ উনি গবেষণা করে দেখাচ্ছেন যে আবেগ, যুক্তিহীন আবেগ হুম মানুষকে তাড়িত করে, হুম। সেটা একটা বড় কারণ। আমাদের এখানে যুক্তিহীন আবেগ হচ্ছে না, দেখুন। হ্যাঁ আর এই যুক্তিহীন আবেগের কথা যদি বলেন, তাহলে এই যুক্তিহীন আবেগ যেটা বলছেন সেটার বোধহয় সব থেকে বড় ভিকটিম আপনি নিজে। হ্যাঁ, কারণ ঠিক। যে কোনো কিছুতে মানে কোনো অর্থনৈতিক কোন রকম স্ক্যাম নেই, উল্টে ইডি সিবিআই এর বিরুদ্ধে আপনি নিজে মামলা করে বেড়ান সব সময়। তার সঙ্গে ধরুন মানে বাকি আর যা কিছু রয়েছে, এমনকি এত হ্যান্ডসাম হওয়ার পরেও কোনো পরকীয়া জনিত সমস্যা নেই, কে বলে নেই? আমরা শুনিনি। তারপরেও একটা জায়গায় এসে বিষয়টা থেমে যায়, যুক্তিহীন আবেগ, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খেয়েছে। হ্যাঁ। কিন্তু এই যখন এই পাল্টা যুক্তিটা রাখা হয়, হুম তখন তারা পিছিয়ে যান, মুখোমুখি দাঁড়ান না। হুম। আর আমার যদি যুক্তির দুর্বলতা থাকতো আমি কেভ করতাম। হুম আমি তো কেভ করি না, আমি তো এখনো করে যাচ্ছি। হুম। তো মানুষের মধ্যে এই যুক্তিবোধটা জাগাতে হবে। হুম। ধরুন আমার কথা বাদ দিন, আমি তো যদি আমরা আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজের যে অগ্রগতির ইতিহাস দেখি, যারাই যুক্তিসঙ্গত কথা বলেছেন তারাই প্রচন্ড আক্রমণের শিকার হয়েছেন, হুম। এবং সেই সব ব্যক্তিত্ব তাদেরও কেউ ক্ষমা করেনি। বারবার নামগুলো বলতেই হয়। হ্যাঁ ধরুন যদি রামমোহন থেকে যাত্রা শুরু করেন, আজও আক্রান্ত রামমোহন, আজও আক্রান্ত পণ্ডিত ঈশ্বরচন্দ্র, আজও আক্রান্ত রবীন্দ্রনাথ। হুম তাদের কি তীব্র আক্রমণ তখন সেই সময় মোকাবিলা করতে হয়েছে। আমি কালকেই পড়ছিলাম এক জায়গায়, এইটা আমার জানা ছিল না, রবীন্দ্রনাথ যখন বললেন বাংলায় বক্তৃতা করতে হবে হুম কংগ্রেসের সভাটায়, তখন তো তীব্র আপত্তি, বলে আমার বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ ছিল যে আক্রমণটা হয়তো বাঙালির বিরুদ্ধে চিরকাল থাকবে, আমি নাকি ইংরেজি জানি না। আচ্ছা অথচ রবীন্দ্রনাথ ইংরেজি, আমাকে আমার এক রিটায়ার্ড জাজ তার 5 ভলিউম দিয়েছে, সাহিত্য একাডেমি প্রকাশ করেছে। আচ্ছা হবে, শুনতে হবে, কিন্তু আমার ওই কাজটাও আমার চালিয়ে যেতে হবে। আমার অনেক বন্ধু বান্ধব বলে কি দরকার তোর এসব, কেন বলতে যাস, কি দরকার, হুম না কাউকে না কাউকে তো বলতেই সুখে হবে। আছিস ভূতে কিলোই না, কি একটা কথা না বলতেন। কিন্তু মানুষের মধ্যে এই বোধটা জাগাতে কারণ রামের কাছে কি বলবেন যে আমাদের নেতা মিথ্যে কথা বলে, বলতে পারবেন? হনুমানজির কাছে নতজানু হয়ে বলবেন, হে হনুমানজি আমাদের রক্ষা করো, আমাদের দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন। আপনি তৃণমূলের পক্ষে বা বিজেপির পক্ষে ভোট দেন, তাহলে ধরে দিতে হবে আপনি আপনার নিজের কাছে বলছেন যে আপনি মিথ্যাকেই সমর্থন করেন। তা না হলে তো আমরা ভেসে যাব। তাই দেখছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, অনর্গল অসত্য কথা বলে। হুম কি করে বলতে সাহস পায় যে আমি যা বলবো লোকে মেনে দেবে? হুম। কিন্তু না, গতকাল কিন্তু অসত্যের হার হয়েছে, আমরা দেখেছি না। লোকসভায়। না, অসত্যের হার হয়নি, এটা ভুল করবেন না। আসলটা তো উইমেন রিজার্ভেশন বিল 2023 পাস হয়ে গেছে। হুম হুম ওরা কায়দা করে ডিলিমিটেশন করতে চাইছে, দেখবেন আমার হ্যাঁ। ফেসবুক পোস্টে আছে। হ্যাঁ ওরা দেশটাকে গোবলয় করতে চাইছিল, হুম সেইটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে। হ্যাঁ তাই দেখবেন এখন ওরা পাল্টা বিপদে পড়ে গিয়ে চেঁচামেচি শুরু করছে। আজকে 8:30টার সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং আপনি লিখে নিন তার মধ্যে অন্ততপক্ষে 60 ভাগ অসত্য হুম কল্পকাহিনী এবং মহিলা বিরোধী একটা
প্রচার থাকবে। যাই হোক, আমরা আবার যাদবপুরে ফিরি। তো যাদবপুরের তো প্রচার চলছে, এত তীব্র গরমের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন আপনার প্রচার চলছে। কেমন বুঝছেন মানুষের পালস? মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটা অনেকের মধ্যেই আমি দেখছি। অনেকে, সবাই তো কথা বলেন না, কেউ কেউ কথা বলেন। বেশ একজন প্রবীণ ভদ্রলোক তিনি এসে বললেন, আমরা তো বিজেপির পক্ষেই ছিলাম, আচ্ছা, কিন্তু এবার আমরা ঠিক করেছি আপনাকেই ভোট দেব। আচ্ছা, মানে এরকম ডিরেক্টলি মানুষ বলছেন? এমন কথা বলেছেন। আচ্ছা, আসলে কি হয় জানেন তো, ওই যে বললাম যে প্রচারের প্রতিদ্বন্দ্বিতা চলে, তো মমতার পক্ষে তো একমুখী প্রচার ছিল, ভালো মন্দ। উনি পাগলের মতো কথা বলেন, একদল লোক বলে এই তো সাবলটার্ন। মানে যারা ওর ওই সমস্ত অসভ্য আচরণকে সাবলটার্ন বলে একটা গুণমান যোগাযোগ করতে চান, তারা কি চান? সাবলটার্নটা ওই রকম নাকি? আমি যাচ্ছিলাম, হঠাৎ ট্রেনের মধ্যে জল ঢুকে গেল, আমি দড়ি দিয়ে টানিয়ে তুললাম। এইগুলো হচ্ছে ইরাশনাল। না, এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিএম আমার মাথায় গুলি করেছিল। সেটা ভালো, আমি তো মানে কি বলি, ঘিলু আকাশে উড়ে গিয়েছিল হঠাৎ করে। এখন এই কথাগুলো বলেন এবং অনেকে এটা বিশ্বাসও করে। হ্যাঁ, এই যে এটা ইরাশনাল চিন্তা, এটাকে একদম লোকে খেয়ে নিচ্ছেন। তাহলে ধরুন ওর পাশে তো অনেকে থাকেন যারা একটু লেখাপড়া জানার লোক। কেউ কখনো একবার বলেছেন যে আপনি এই সমস্ত কথা বলবেন না? চাকরি চলে যাবে বললে। সত্যজিৎ রায় ধরনী, ওরা তো বলবে যে আরে ধরনী শব্দের অর্থটা বুঝুন। আর ওই রাস্তাটাই সত্যজিৎ রায় ধরনী, একটা আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধ। তো ওর সঙ্গে নাকি কবিরা আছেন, কিন্তু বিরসা মুন্ডাকে নিয়ে উনি ওরকমই বলছেন। কি বলবেন? এখন এগুলো হচ্ছে মানে মানুষের মধ্যে অবিজ্ঞান এবং বিজ্ঞানহীনতার প্রকল্প, সেখানে আমরা হেরে গেছি। মমতা ব্যানার্জিকে নিয়ে কথাই যখন উঠলো, তখন বলতে হবে আপনি যে কেন্দ্রে দাঁড়িয়েছেন আর কি, যেখানকার প্রার্থী যাদবপুর, এই যাদবপুর থেকেই মমতা ব্যানার্জির উত্থান। আমরা জানি 84-তে এখান থেকেই উনি জয় শুরু করেছিলেন। বোধহয় একবার হেরেওছেন 89 বা এরকম একটা সময়। যাই হোক, তো এখান থেকে ওনার জয়ের শুরু হয়েছিল। কি মনে হচ্ছে এবার কি যেখান থেকে জয়ের শুরু হয়েছিল সেখানেই আপনি শেষ করবেন, সেখানেই থামাবেন? দেখুন, মানুষ গতিশীল জীব, সুতরাং মানুষ এগোয়, কখনো কখনো দিকভ্রান্ত হয়। তখন আমাদের বলতে হয়, পথিক তুমি কি পথ হারাইয়াছ? সেই কাজটা আমরা করার চেষ্টা করি। পথিক যখন বুঝবে পথ হারাইয়াছে, তখন সে পথে আসবে। এবং আজকে বুঝতে পারছি, এমনকি একেবারে অর্থনৈতিকভাবে দুর্বল স্তরের মহিলারাও বলছেন যে চাকরি কই, আমাকে মোকাবিলা করতে হয়েছে। অর্থাৎ এই যে বলা হয় না যে মানে ভাতা দিয়ে মানুষের মননকে কিনে নেওয়া যায়, সর্বক্ষেত্রে হয়তো ঠিক নয়। তার মানে মোটামুটি একটা পজিটিভ ভাইব আপনি পাচ্ছেন, এটা আমি ধরতে পারি। বাংলা শব্দে একটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, কিন্তু তারপরেও আপনার বিরুদ্ধে বিরোধীদের সব থেকে বড় যে অপপ্রচারটা, সেটা হচ্ছে আপনি 26,000 শিক্ষকের চাকরি যে চলে গেল, এটার জন্য দায়ী আপনি। আমি খুব খুশি হয়েছি, জানেন তো, আমি যখন প্রচারে গিয়ে দেখলাম এই পোস্টার গুলো বেশ বড় করে, আমি বলেছি ভাই তোমরা এই পোস্টারে গোটা রাজ্যে ঢেকে দাও, আমি আর প্রচার করবো না, তোমরাই এই পোস্টারটা সর্বত্র ছড়িয়ে দাও। আমাকে অনেকে বলেন কেন, লোকে তো ভাববে যে চাকরিটা খাওয়া যায় কি করে। চাকরি তো দোকান থেকে মোয়া কেনা নয় যে কিনে খেয়ে নিলাম। তো চাকরিটা একটা উকিল কি করে খেলো, শিক্ষকের চাকরি, মানুষ ভাববে। কিছু লোক যারা দুর্নীতির সুযোগ পেয়েছেন তারা বলবে যে হ্যাঁ হয়েছে তো কি হয়েছে। অনেকে বলেন আমার এখানেই তো একসময় যারা বঞ্চিত হয়েছেন এই অর্থে যারা এই দুর্নীতির সুযোগে
সুবিধে পেয়েছিলেন, যাদের চাকরি গেছে হুম। বা যাদের চাকরি আরো আটকে গিয়েছে, তারা এসে আমাকে বলছে, স্যার আমাদেরটা ছেড়ে দিন না, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, করুন। আচ্ছা, ওনারাই বলছেন। হ্যাঁ, তাহলে বুঝুন। তার কারণ হচ্ছে আমাদের দেশে এত বেকারিত্ব, এত অসহায়তা, হুম। সেক্ষেত্রে সবাই ভাবছে যে ওর মাথায় পা দিয়ে আমি তো উঠে যাইতাম, যা খুশি হোক। হ্যাঁ, এটাও কিন্তু একটা ওই অস্বচ্ছ চিন্তার পরিণতি, হুম। অযৌক্তিক ভাবনার পরিণতি। সেটার বিরুদ্ধে লড়তে হবে। সেক্ষেত্রে আমার ভাষায় পজিটিভ ভাইব, আপনার ভাষায় ইতিবাচক দিক আপনি বুঝতে পারছেন এখন যাদবপুরের মানুষের ক্ষেত্রে। আমি যদি ধরে নিই যে যাদবপুর থেকে আপনি যাচ্ছেন বিধানসভায়, যাদবপুরের মানুষের কোন কোন সমস্যা নিয়ে সবার প্রথম আওয়াজ তুলবেন সেখানে? এইখানে না আমার একটা তীব্র আপত্তি আছে, জানেন। আমি সবাইকে বলি, এই ভোটটা কিসের? রাজ্য বিধানসভার। হুম। এটা কাজের লোক কাছের লোক বলে মশলা বাটার ভোট না, গিয়ে আপনার চুলটা আমি একটু ঠিক করে দিই, কিংবা আমি দেখলাম একজন প্রার্থীদের গিয়ে কারে পা ধুয়ে দিচ্ছে। এই অ্যাটিচিউড গুলোকে আমি বলি রাইট রিয়াকশনারি অ্যাটিচিউড। হুম, রাজনীতির যে গুরুত্ব, হুম, সেটাকে একেবারে মানুষের কাছে খেলো করে দেওয়া। হুম, ভোটটা যদি বিধানসভার হয়, রাজ্য কেন্দ্রিক, হুম, তাহলে আমাকে তো নির্বাচিত করতে হবে তাকে সামগ্রিক রাজ্যের কথা ভাবার জন্য। হুম, সামগ্রিক রাজ্যের সঙ্গে নিশ্চয়ই সেই তার কেন্দ্রে হয়তো খানিকটা অতিরিক্ত গুরুত্ব পেতে পারে। হুম, কিন্তু যখন আমাকে বলে কেউ যে যাদবপুরের জন্য কি করবেন, আমি বলি ভাই যাদবপুরের ভোট তো নয়, এটা তো মিউনিসিপ্যাল ইলেকশন নয়। আমাদের কনস্টিটিউশনে 3 টায়ার গভর্নমেন্ট আছে। সেন্টারে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেটে স্টেট গভর্নমেন্ট। তাদের প্রত্যেকেরই কিন্তু সংবিধানে নির্দিষ্ট করে দিয়েছে ক্ষমতার সার্বভৌমত্ব, আমি বলি। আর বামফ্রন্ট এসে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। হুম। পরবর্তীকালে সেটা সংবিধান সংশোধন করে 3rd টায়ার গভর্নমেন্ট হলো। হ্যাঁ। এই ব্যাপারটা তো বুঝতে হবে। হুম, এখন আমি 3 টায়ার লেভেলের যে কাজ, সেই কাজটা আমি 2nd টায়ারের সময় ভাববো, তাহলে তো আমি তো আসল কাজটাই ভাববো না। আজকে গোটা পশ্চিমবঙ্গ যে সমস্যা নিয়ে ধুঁকছে, হুম। সেই সমস্যার মোকাবিলা করতে গেলে পরে যাদবপুরের সমস্যাও মোকাবিলা হয়। তাহলে সেক্ষেত্রে আপনি শুধু যাদবপুর নয় গোটা রাজ্যের কথা বলবেন, এটাই স্বাভাবিক। আমি ধরে নিলাম। তো আমরা প্রথম শুনেছিলাম নওশাদ সিদ্দিকীর মুখে, এবং তার পরবর্তীতে অনেকের মুখেই এটা শুনেছি যে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রাক্তন মেয়র, রাজ্যসভার সদস্য, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে তো চাই। সেক্ষেত্রে আমি তাহলে কি মানুষের যে দাবি উঠে আসছে, এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা থেকে অন্ততপক্ষে এটুকু হচ্ছে যে মানুষ, একটা অংশের মানুষ হয়তো ভরসা করেন, হুম, সেটা শুনে ভালো লাগে। যদি সুযোগ হয় নিশ্চয়ই চেষ্টা করো মানুষের সেবা করার। সেবা মানে মন্দিরে গিয়ে পুজো নয়। হুম। অনেক ধন্যবাদ। চলছে কত ধাপ্পা বাজি, 1.5টা দশক পার, বাজার গেলে লাগছে ছ্যাঁকা, পকেটে নেই বেলোর ডেটিং, এমন সেটিং, উর্দি পড়া খোকা, ছু কিটকিট এজেন্সিতে মানুষ কেলায় ধোকা। এবার ভোটে ভাবতে হবে, 2 ফুলকে ছাড়তে হবে, লাল নিশানে বাঁচার টানে তোমায় চাওয়ার অসম্ভবে। এই